হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় 2023 আইএসসি যে বোর্ড পেপার, যে পরীক্ষা কাল হয়ে গেল, তারই একটা সম্পূর্ণ আলোচনা, তার প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করতে এসেছি। তোমরা যারা আইএসসি দিয়েছো তারা যদি মনে করো যে তোমরা কীরকম লিখেছো বা উত্তরটা কী হওয়া উচিত, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা পরীক্ষা দাওনি এখনও, যারা পরবর্তীকালে দেবে, মানে 2024-25 অথবা তার উপরে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাতে করে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্ন তোমাদের অ্যাটেম্প্ট করা উচিত বা কোন প্রশ্ন অ্যাটেম্প্ট করা উচিত নয়। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আর এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমি এই 2023 যে বোর্ড পেপারটা, সেটা তোমাদের জন্য আপলোড করে দেব, তোমরা প্রয়োজন মতো দেখে নিও। প্রথমেই আসবো সেকশন এ, ল্যাঙ্গুয়েজে, যেখানে তোমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ কতগুলো রচনা পাও। রচনাগুলোর মধ্যে প্রথমে 1 নম্বরে এসেছে, তোমার ঘরের জানালা দিয়ে কোনো ব্যস্ত রাস্তা, পার্ক বা কোনো মাঠ দেখা যায়, সেখানকার দৃশ্য, শব্দ দিনের বিভিন্ন সময়ে কেমন হয়, সে অভিজ্ঞতার বিবরণ দাও। এই ধরনের রচনা আমি সব সময় বলি তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে, এতে মার্কস ভালো হয়। তবে হ্যাঁ, যারা একেবারে কল্পনা করতে পারো না, একদম কল্পনাপ্রবণ নও, সম্পূর্ণ মুখস্থটাই তোমাদের না পড়ে আসলে লিখতে পারো না, তাদের জন্য আমি বলছি না। তারা যদি অন্য কোনো রচনা কমন পেয়ে থাকো তাহলে অবশ্যই লিখতে পারো। নাম্বার 2-তে ছিল স্কুল জীবন হলো সব থেকে সুখের, আলোচনা করো। এই রচনাটাও তোমরা লিখতে পারো, এটাও খুব ভালো মার্কস পাওয়া যায়। এক্ষেত্রে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট রচনার ভিডিও আপলোড করেছিলাম আইএসসিদের জন্য, সেখানে দেখবে আমি কিন্তু স্কুল জীবনের ওপর 3টে টপিক রেখেছিলাম। যদি তোমরা সেই টপিকগুলোর প্রতি মনোযোগ দিয়ে থাকো পরীক্ষা দেওয়ার আগে, তাহলে কিন্তু এই ধরনের রচনা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। মানে নাম্বার 2-তে যে রচনাটা রয়েছে, স্কুল জীবনের সুখ। চলে যাব নাম্বার 3, তথ্য প্রযুক্তির উন্নতি নবীন ও প্রবীণ প্রজন্মের দ্বন্দ্ব প্রকট করে তুলেছে, এর পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও। এটা একটু কঠিন, এটা যদি তোমরা তৈরি করে না গিয়ে থাকো আগে থেকে, তাহলে তোমাদের জন্য লেখা বেশ শক্ত, কারণ এটা সম্পূর্ণভাবে একটু তথ্য নির্ভরযুক্ত। কাজে এখানে হাত না দেওয়াই ভালো যদি তৈরি না থাকে। এরপর মানে একটা ওয়ার্ডে একটা তোমাদের রচনার বিষয় দেওয়া হয়েছে, পক্ষপাতিত্ব। এখানে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এটা আমরা গল্প লিখতে পারবো কিনা, কিংবা আমি আত্মকথা জাতীয় রচনা এটাকে লিখতে পারবো কিনা। আমি বলবো পক্ষপাতিত্ব ওয়ার্ডটা নিয়ে আত্মকথামূলক রচনা লেখা যায় না। কাজে এটা সহজ সাদামাটাভাবে তোমরা বুঝতে পারছো, তোমাদের পক্ষে বিপক্ষের মতো করে যুক্তি দিয়ে অযৌক্তিক কিছু বিষয় তুলে ধরে তোমরা সেইভাবে রচনাটা সাজাতে পারো। পক্ষপাতিত্ব তো সব জায়গায় হয়, পক্ষপাতিত্ব স্কুল জীবনে হয়ে থাকে, পক্ষপাতিত্ব পরবর্তী জীবনে হয়ে থাকে, তোমরা দেখে থাকতে পারো। কাজে এই বিষয়ে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু গুছিয়ে লেখাটা তোমাদের পক্ষে কঠিন। তাই আমার মতে প্রথম দুটো রচনা লেখা বেশি সুবিধাজনক। এরপরে আছে নাম্বার 5, দূষণমুক্ত ভারতবর্ষ আজ এক স্বপ্ন, আলোচনা করো। এটা খুব ভালো লেখা যায় যদি পরিবেশ দূষণ সম্পর্কে কোনো রচনা তোমরা আগে করে থাকো, তাহলে এটা সম্পর্কে অনেকটাই লিখতে পারবে। চলে যাব নাম্বার 6, যেখানে দুটো মৌলিক গল্প লিখতে বলা হয়। প্রথমে আছে মুখ ও মুখোশ, পরে আছে একটি পুরনো বাদ্যযন্ত্র। এ বিষয়ে তো বলার কিছু নেই, যারা গল্প লিখতে পারো তারা লিখবে, যারা লিখতে না পারো লিখবে না। আর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গল্পের একটা নাম দেওয়া অতি অবশ্যই প্রয়োজনীয়। এরপর চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2-তে, একটা প্যাসেজ তোমাদের জন্য দেওয়া হয়েছে, তার উপর কতগুলো প্রশ্ন করা হয়েছে। প্যাসেজটা তোমরা পড়ে নিও, ডেসক্রিপশন বক্সে আমি যে তোমাদের এই কোয়েশ্চেন পেপারটার লিঙ্ক দিয়ে রাখছি সেটা থেকে। প্রথম প্রশ্ন, কলমের ইতিহাস কত বছরের পুরনো, আজ কালি কলমের জায়গা কে দখল করে নিয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 মার্কস করে আছে, প্রথম 3টে প্রশ্নের জন্য। এখানে
আজ কালি কলমের জায়গা কে দখল করে নিয়েছে? আমরা ধরে নিলাম ওখানে 1 নম্বর আছে, তাহলে কলমের ইতিহাস কত বছরের পুরনো? স্বাভাবিকভাবে সেখানে 2 মার্কস আছে। সেখানে আমরা দেখছি প্যাসেজের প্রথমেই আছে কলমের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। শুধু এক লাইনে তোমরা যারা উত্তর লিখে এসেছে তারা কিন্তু ফুল মার্কসটা পাবে না। 2 মার্কসের জন্য তোমাদের আর একটু লিখতে হবে। ওই প্যারাগ্রাফে যেটুকু লেখা আছে সেটা আজকের এই .com যুগে কি ব্যাপার, সেই জায়গায় কারা দখল করে নিয়েছে, সেটা কিন্তু এই আনসারের সাথে যুক্তিপূর্ণ নয়। সেই কারণে কলমের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো বলার পর তোমরা চলে যাবে পরের প্যারাগ্রাফের অংশে, যেটা প্রাচীন মিশরীয় এবং সুমেরীয় সভ্যতার কলমের ব্যবহার ছিল। এই যে প্রসঙ্গটা আছে এটা তোমাদের ভাষায় সংক্ষেপে লিখে আসবে পরের প্যারাগ্রাফটা, মানে ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আর পরের প্যারাগ্রাফটা কমপ্লিট তোমাদের মতো করে তোমরা লিখে আসবে। তাহলে 2 মার্কস কমপ্লিট তোমরা পাবে, কোনো সমস্যা নেই। এই নামটি কার দেওয়া হতে পারে বলে বলো। এখানে তোমরা আনসারটা পেয়ে গেছো, যেটা বলেছে কলমের ইতিহাস কালি কলমের জায়গা দখল। আজকে কালি কলমের জায়গা কে দখল করেছে? আজকে কালি কলমের জায়গা দখল করেছে বল পয়েন্ট পেন, জেল পেন, যেটা ফার্স্ট প্যারাগ্রাফে আনসারটা আছে। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলা নামটি কি? এই নামটি কার দেওয়া হতে পারে বলে মনে হয়? একদিন অফুরন্ত কালির ফোয়ারা কে খুলে দিয়েছিলেন? 3টে প্রশ্ন আছে, খুব সহজভাবেই মার্কস ডিভিশন করে নেওয়া যায়। কাজেই এখানে যারা সম্পূর্ণ 3টে প্রশ্নের উত্তর দিয়েছো তারা 3 মার্কসই পাবে, কোনো চিন্তার কারণ নেই। ফাউন্টেন পেনের বাংলা নাম কি? ঝর্ণা কলম। তার নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং একদিন অফুরন্ত কালির ফোয়ারা কে খুলে দিয়েছিলেন? না, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তাহলে চলে যাব এবার পরের প্রশ্নে। আছে কথকের ফাউন্টেন কেনার অভিজ্ঞতা কেমন ছিল? এটা সম্পূর্ণভাবে শেষের যে প্যারাগ্রাফটা তোমরা পাচ্ছ, তখন আমি একাদশ কি দ্বাদশ শ্রেণীতে পড়ি, এটা তোমাদের সেইভাবে বলতে হবে। লেখক তখন একাদশ কি দ্বাদশ শ্রেণীতে পড়েন। এবার তার জীবনে যে ঘটনাটা ঘটেছিল সেটা সম্পূর্ণ বলতে হবে, কিন্তু ডিটো তুলে দিলে ফুল মার্কস তোমরা পাবে না। তোমাদের মতো করে একটু চেঞ্জেস কিন্তু আনতে হবে। এবার চলে যাব এমসিকিউ টাইপের প্রশ্নে। প্রথম প্রশ্ন, যেটা নাম্বার 4, পার্ট নাম্বার 4, রোমান সম্রাট জুলিয়াস সিজারের কলম ছিল অপশন ডি আনসার ব্রোঞ্জের। নাম্বার 5, পার্ট নাম্বার 5, পেন শব্দটি এসেছে নাম্বার বি, অপশন 4টে আছে, নাম্বার বি সঠিক আনসার, ল্যাটিন শব্দ পেন্না থেকে। পার্ট নাম্বার 6, স্টাইলাস হলো অপশন নাম্বার সি আনসার, হাতির দাঁত দিয়ে তৈরি কলম। পার্ট নাম্বার 7, 1883 সালে ফাউন্টেন পেনের জন্ম দেন অপশন নাম্বার ডি ওয়াটারম্যান। পার্ট নাম্বার 8, বিমর্ষ শব্দের বিপরীত হলো, আচ্ছা এখানে বলি বিমর্ষ শব্দের অর্থ হচ্ছে একেবারে ভেঙে পড়া, মন মরা হয়ে যাওয়া। এখানে তোমরা এই লাইনটা পেয়েছো, বিমর্ষ শৈশাবুত শেষ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, মানে একেবারে মন ভেঙে যাওয়া, মন খারাপ হয়ে যাওয়া ওয়াটারম্যান। তার মানে বুঝতে পারছো যে কোন বিষয়ে কথাটা বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে আনন্দ, প্রফুল্ল, উৎসাহ, খুশি। আনন্দ, প্রফুল্ল, খুশি, এই তিনটেই কিন্তু মোটামুটি কাছাকাছি শব্দ। কাজেই এই তিনটেই সঠিক হবে এটা হতে পারে না। সবথেকে সঠিক আনসার এখানে প্রফুল্ল। বিমর্ষ মানে একেবারে ভেঙে যাওয়া, মন ভেঙে যাওয়া, মন খারাপ হয়ে যাওয়া, সেখানে প্রফুল্ল মানে অত্যন্ত খুশি হওয়া, অত্যন্ত আনন্দিত হওয়া। কাজেই প্রফুল্লটা সঠিক আনসার। অনেকে খুশি লিখে এসেছো, আমার মনে হয় না খুশিতে তোমরা মার্কস পাবে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 9, মানে পার্ট 9-এ। উদ্ধৃত রচনাংশটির নামকরণ কি হতে পারে? সঠিক উত্তরটি বেছে নাও। এখানে পার্ট ডি, মানে অপশন নাম্বার ডি সঠিক আনসার হবে, সেকালের কলম। কলমের জন্মবৃত্তান্তটা কাছাকাছি, কিন্তু সেখানে যেহেতু লেখকের কিছু নিজস্ব বক্তব্য আছে সেই জন্য সেকালের কলমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে, অর্থাৎ গ্রামারে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পার্ট 1, জঁ পল সার্ত্রকে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হলেও তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। এটা জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। এটাকে জটিল বাক্যে করলে
উত্তর যেটা হবে, যদিও জ্যাঁ পল সার্ত্রকে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছিল তবুও তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। আচ্ছা, কেন করা হয়েছিল বললাম, দেখো তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেন, এটা পাস্ট টেন্স, কাজেই আমরা ওই আনসারটাও যখন করব তখন পাস্ট টেন্সেই কিন্তু লিখব, জটিল বাক্যে পরিণত করব। এই টেন্সের ব্যাপারটা যদি ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু 1 নম্বর ফুল পাচ্ছ। নাম্বার 2, কর্ণ মহাবীর হলেও চিরদিন কৃপার পাত্র, এটা যৌগিক বাক্যে পরিণত করো। এটা মূলত আমরা সরল বাক্যে করে এসেছি। আমার যে স্যাম্পল পেপার তোমাদের দিয়েছিলাম, সম্ভবত এখানে আমি প্রশ্নটা দিয়েছিলাম, আমার ঠিক মনে নেই মকে দিয়েছিলাম না স্যাম্পল পেপারে দিয়েছিলাম, কোথাও একটা দিয়েছিলাম বোধহয়, সেখানে কিন্তু সরল বাক্যে পরিণত করা দিয়েছিলাম। যাই হোক, এবার বলা হয়েছে যৌগিক বাক্যে, সেই কারণে আমরা আনসারটা এইভাবে লিখব, কর্ণ মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র। নাম্বার 3, সঠিক বানানটি বেছে নাও। খুব খেয়াল করবে, সঠিক বানানটা লিখতে বলা হয়েছে। এখানে 4টে অপশান আছে, এখানে অপশান নাম্বার ডিটা সঠিক বানান, অচিন্ত জফলাযুক্ত যে স্পেলিংটা। কোয়েশ্চেন নাম্বার 4, ভুল বানানটি বেছে নাও। এখানে শশীভূষণ, প্রশস্ত, ভাগীরথী, বাল্মীকি, আমরা দেখছি মোটামুটি প্রথম দুটো এবং শেষ সঠিক বানানটাই লিখে দেওয়া হয়েছে, কাজেই নাম্বার সিটা হচ্ছে ভুল স্পেলিং, ভাগীরথী। ভাগীরথী স্পেলিংয়ের দুটোই দীর্ঘী। কোয়েশ্চেন নাম্বার 5, আদালতে দাঁড়িয়ে সে আগাগোড়া মিথ্যা সাক্ষী দিয়ে গেল, বাক্যটি শুদ্ধ করে লিখলে কি হবে? এটা আমার স্যাম্পল পেপার যারা করেছো, মানে স্যাম্পল পেপারে আমি এই প্রশ্নটা দিয়েছিলাম, সেখানে এই প্রশ্নটাই ঠিক হুবহু ছিল। এখানে আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, আদালতে দাঁড়িয়ে সে আগাগোড়া মিথ্যা সাক্ষ্য দিয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 6, রাম ড্যাশ করে হেসে উঠল, উপযুক্ত ধনাত্মক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। এটা তো খুব ইজি, অপশন নাম্বার ডি, খিলখিল করে হেসে উঠল। নেক্সট নাম্বার 7, তুমি কি উত্তরটা জানো, বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে হবে অপশন নাম্বার সি, তোমার দ্বারা কি উত্তরটা জানা আছে। কোয়েশ্চেন নাম্বার 8, বারবেলা পড়ে গেল আর যাচ্ছি না, বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে হবে বারবেলা পড়ে যাওয়াতে আর যাওয়া হলো না। কোয়েশ্চেন নাম্বার 9, যিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের বৃত্তান্ত জানেন এক কথায় প্রকাশ করলে হবে অপশন নাম্বার এ, ত্রিকালদর্শী। এটা অনেকেই পারেনি, কারণ ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী সবটাই জেনে রাখা তাদের পক্ষে সম্ভব নয়। সরি, 1 মিনিট, এটা ত্রিকালজ্ঞ হবে, মানে ত্রিকাল সম্পর্কে জ্ঞান আছে যার, ত্রিকালজ্ঞ মানে যিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান দেখতে পান তিনি ত্রিকালদর্শী, কিন্তু যিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের বৃত্তান্ত জানেন তিনি ত্রিকালজ্ঞ, মানে ত্রিকাল সম্পর্কে জ্ঞান আছে তার। আচ্ছা, এরপর উপযুক্ত বাগধারা দিয়ে শূন্যস্থান পূরণ করো। আর ড্যাশ করে লাভ নেই, যা বলার স্পষ্ট করে বলে ফেলো। এখানে আমরা জানি যখন আমরা কোনো কথা বলতে যাই তখন তার যে ভূমিকা তাকে বলা হয় গৌড়চন্দ্রিকা। এখানে আনসারটা হবে অপশন সি, গৌড়চন্দ্রিকা, মানে আর গৌড়চন্দ্রিকা করে লাভ নেই, যা বলার স্পষ্ট করে বলে ফেলো। তাহলে গ্রামার পার্ট সম্পূর্ণ হয়ে গেল। যারা সমস্ত প্রশ্নের উত্তর লিখেছো, গ্রামারে 1 নম্বর বা 2 নম্বর ভুল করেছো, তারা 90%-এর ওপর মার্কস তুলতে পারবে এই পরীক্ষায়, 94%-এর ওপরে অনায়াসেই তুলতে পারবে। আর যারা গ্রামারে কোনো ভুল করনি, সেকশন বিও খুব ভালো করে লিখেছো, রচনা ভালো করে লিখেছো, তারা অনায়াসেই 95%-এর ওপরও মার্কস তুলে ফেলতে পারবে। যে প্রশ্ন তোমাদের হয়েছে একটিমাত্র প্রশ্ন ছাড়া, আমি পরে আলোচনায় আসছি। যাই হোক, সেকশন বি, সেকশন বিতে প্রথমেই আছে প্রবন্ধ ও গদ্য সংকলন, 3টে প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 4, তাদের মধ্যে তখন বৈশাখের আম কুড়ানো ক্ষিপ্র উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিনে দুপুরে ডাকাতির মতো মনে হয় না। এটা একটি তুলসী গাছের কাহিনী থেকে নেওয়া হয়েছে। কার লেখা, কোন রচনার অন্তর্গত? ইজি প্রশ্ন। তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? যারা শুধুমাত্র কয়েকজন মুসলমান যুবক লিখে এসেছ তারা 2তে 1 পাবে, ফুল মার্কস পাবে না। যারা তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, কয়েকজন মুসলমান যুবক বলে তাদের নামগুলো দিয়েছ, অন্তত 4-5টা নাম দিয়েছ, তাদের কিন্তু ফুল মার্কসটা দেওয়া হবে। অন্তত 4টে নামও দিয়েছ, তারা ফুল মার্কস পাবে।
কোয়েশ্চেন নাম্বার 3 মানে পার্ট নাম্বার 3, বৈশাখের আম কুড়ানো ক্ষিপ্র উন্মাদনা বলতে কি বোঝানো হয়েছে। আমরা জানি বৈশাখ মাসে যখন ঝড়ে আম পড়ে তখন ছোট ছোট ছেলেমেয়েরা, অনেক সময় বড়রাও আম কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। উন্মাদনা বলতে একটা বাতুলতা, একটা প্রচণ্ড ইচ্ছা, মানে আনন্দের অনুভূতি, যেখানে উন্মত্ত হয়ে যায় মানুষ, অন্য কোনো দিকে তার কোনো হুঁশ থাকে না। ঝড় উঠেছে কি বৃষ্টি আসবে কি আকাশে মেঘের দিকে তাকানো, কোনো দিকে নজর থাকে না, শুধুমাত্র আম কুড়ানোর দিকেই তার নজর, সেই বিষয়ে বলা হয়েছে। 2 মার্কসের ফুল 2 পাওয়া যায় যদি এভাবে লেখা যায়। কোয়েশ্চেন নাম্বার মানে পার্ট 4-এ আছে, তাদের কাছে কেন দিনে দুপুরে ডাকাতির মতো মনে হয় না। এটা তোমরা ওই প্যারাগ্রাফে পাবে এই আনসারটা, যেখানে বলা হয়েছে ওই মতিন বা আরও মানে মোদাব্বের সবাই মিলে যে বাড়িটা দখল করেছিল, সেখানে ওরা ঢুকে পড়েছিল বাড়িটার মধ্যে। সেখানে ওরা দিনে দুপুরে ডাকাতিদের মনে হয়নি। কেন মনে হয়নি? ওরা প্রথমত ছিল বাস্তুহারা, দ্বিতীয়ত ওরা যে পরিস্থিতিতে এসেছে, মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয়ে, তাতে অত ভালো মন্দ বিচার করার মতো মানসিকতা তাদের তখন ছিল না। তৃতীয়ত, থার্ড পয়েন্ট, এখানে 3টে পয়েন্টই উল্লেখযোগ্য। থার্ড পয়েন্ট, যে ওই বাড়িটায় তারা তাদের ওই বাড়ির মালিককে ওখান থেকে বিতাড়িত করে দিয়ে বা তাদের সাথে যুদ্ধ লড়াই করে ওই বাড়িটায় দখল করছে না, অর্থাৎ মালিক তাদের ভয়ে চলে যায়নি, আগে থেকেই বাড়িটা ফাঁকা ছিল, এবং তারা বিশ্বাস করে যে ওই বাড়ির মালিক আর ফিরে আসার সম্ভাবনা নেই। যেহেতু সাম্প্রদায়িক দাঙ্গা তখন তুমুল ছিল, বাংলাদেশের হিন্দু পরিবাররা এদেশে চলে আসছিল এবং অপরদিকে ও দেশের হিন্দু পরিবাররা, ভারতবর্ষের হিন্দু পরিবাররা বাংলাদেশে চলে আসছিল। কাজে এই সময় আবার মালিক ফিরে আসবে সম্ভাবনা ছিল না, সেই কারণেই তাদের কাছে দিনে দুপুরে ডাকাতির মতো বলে মনে হয়নি। এই আনসারটা যারা লিখেছো তারা কিন্তু 10-এ 10 পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কোয়েশ্চেন নাম্বার 5, যে প্রশ্নটা নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্ক বলতে এই প্রশ্নটা সত্যি বলতে তোমাদের স্ট্যান্ডার্ডের হয়নি। এই প্রশ্নের যে প্রথম অংশটা, উক্তিটি কোন প্রসঙ্গে, মানে সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয়, নিজের কাকিও নয়, তাই প্রণাম কখনো করিনি, অতএব ন যজৌ ন তস্থৌ ভাবে দাঁড়িয়ে রইলাম। উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে, এই প্রশ্নটা একেবারেই তোমাদের সহজ, মানে তোমাদের জন্যই রাখা হয়েছে, এটা পারবে। কিন্তু ন যজৌ ন তস্থ প্রসঙ্গটা আমি একটু বলে দিই, যে যখন নন্দী, মানে পঞ্চাকলুর ছোট মেয়ে নন্দী মনতোষকে মনে করিয়ে দিল যে ঘরের লোক ভালো নয়, রাত হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও, কুৎসা উঠবে, তখন হঠাৎ করে সে কি করবে বুঝে পাচ্ছিল না, মানে ফিরে যাবে না দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছিল না, তখন সেই প্রসঙ্গে লেখক এই উক্তিটা করেছেন। কাজেই এই অংশটা খুব ইজি। তারপরে ন যজৌ ন তস্থ কথাটির অর্থ কি, এটাও তোমরা পারবে যারা আমার এক্সপ্লেনেশন ভিডিও দেখেছো, সেখানেও আমি বলেছি। আমার নোটসে সম্পূর্ণভাবে এরকম একটা আনসার লেখা আছে কোয়েশ্চেন, যারা মানে আমার নোটস যারা কিনেছো তারাও জানো যে সেই নোটসে এই প্রশ্নটা কিন্তু আছে, সেখানে এই প্রশ্নের উত্তরটাও দেওয়া আছে। ন যজৌ ন তস্থ কথাটির অর্থ হলো কি করবে ভেবে না পাওয়া, মানে একেবারে ঠিক ডিসিশনটা না নিতে পারা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, না পেরে স্থির হয়ে যাওয়া, এটাই তার অর্থ। কথাটির মূল উৎস কি, এই যে প্রশ্নটা, এটা সম্পূর্ণ তোমাদের বিষয়ের বাইরে, প্রশ্নটা করা উচিতই হয়নি, একেবারে অনর্থক একটা প্রশ্ন করা হয়েছে। শুধুমাত্র কঠিন প্রশ্ন তা নয়, অহেতুক প্রশ্ন এটা, সেটা তোমাদের পক্ষে কারোর পক্ষে লেখা সম্ভব নয় যদি না কেউ আগে শুনে থাকো। এরপর আছে সেখানে কোন উপলক্ষে উক্তিটি করা হয়েছে। এই প্রশ্নটাও কঠিন প্রশ্ন, কারণ এই প্রসঙ্গ উৎস না জানলে তোমরা এর উত্তর দিতে পারবে না। এই গল্পের সঙ্গে কোথায় তার মিল রয়েছে, এটা আরও বেশি অসুবিধাজনক, কারণ যে মিলের কথা বলা হয়েছে সেই মিল কিন্তু এখানে একেবারেই নেই। প্রথমে আসি কথাটির মূল উৎস কি। তোমরা অনেকেই কালিদাসের, মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যে সংস্কৃত নাটকটা আছে তার নাম শুনে থাকবে। এটা সেই নাটকের একটা কথা, সেই নাটকে এই কথাটা ছিল, ন যজৌ ন তস্থ কথাটা ছিল। শকুন্তলা রাজা দুষ্মন্তকে দেখে লজ্জা অবনত হয়ে তার মনের যে অভিব্যক্তি, তার যে রাজা দুষ্মন্তের প্রতি একটা অনুরাগ, সেটা প্রকাশ করতে পারছেন না, আবার ফিরে যাবেন কিনা সেটাও ভাবতে পারছেন না, সেই সময় এই উক্তিটি করা হয়েছিল। কাজে এটা তোমাদের জানার প্রসঙ্গ নয়। রাজা দুষ্মন্ত, শকুন্তলা, প্রিয়ংবদা, অনুসুয়া, এই যে সমস্ত নামগুলো, এগুলো তোমরা কিছুই জানো না। সেখানে কোন উপলক্ষে উক্তিটি করা হয়েছে, কোন উপলক্ষ বলতে গেলে তোমাদের প্রিয়ংবদা, অনুসুয়া মানে শকুন্তলার দুই সখী, রাজা দুষ্মন্ত, শকুন্তলার সেই ঘটনা
তোমাদের সবটা বলতে হবে, যেটা অনেকটা অংশ জুড়ে আছে প্রশ্নের, কাজেই সেটা তোমাদের পক্ষে লেখা সম্ভব নয়। এই গল্পের সঙ্গে কোথায় তার মিল? একেবারেই আমি মিল খুঁজে পাচ্ছি না, শুধু শব্দগত মিল আছে, কিন্তু অর্থগত কোনো মিল এখানে নেই। কাজে প্রশ্নটা একেবারে অহেতুক এবং অবান্তর। যারা এই প্রশ্নের উত্তর লিখতে চেষ্টা করেছো তারা ভুল করেছো বলবো, কারণ এই আনসার তোমরা একেবারেই লিখতে পারবে না। আর যদি একেবারে সম্পূর্ণভাবে কেউ জেনে থাকো যে না আমি সম্পূর্ণ জানি, জানার কথাই নয়, তাহলে তার কথা আলাদা, না হলে এই প্রশ্নে হাত না দেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ। চলে যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 6। বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না, বিচারের নামে চলে স্বেচ্ছাচার। এটা তো বুঝতেই পারছো অনাচার থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা আমি মক টেস্টেও দিয়েছিলাম, যারা আমার মক টেস্ট ফলো করেছো, তোমাদের যে আমি তোমাদের লাস্ট যে ভিডিও করেছিলাম যে সচেতন থাকার বিষয়ে, কোন কোন বিষয়গুলো সচেতন থাকবে, সেখানেও কিন্তু আমি এই বিচারের প্রসঙ্গটা এনেছিলাম যে অনাচার আর তাসের ঘরকে অনেকে গুলিয়ে ফেলে। এই প্রশ্নের উত্তর তোমরা অনেকেই লিখতে পেরেছো আমি বিশ্বাস করি, কারণ আমার নোটসেও এটা ছিল, এই প্রশ্ন ছিল। আমার মক টেস্ট যারা ফলো করেছো সেখানেও এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। কার লেখা কোন মূল গ্রন্থ থেকে গল্পটা নেওয়া হয়েছে? মূল গ্রন্থ বলতে আশাপূর্ণা দেবীর যে গল্প গ্রন্থ মূল গ্রন্থটা, সেটার নাম দিতে হবে। তাছাড়াও তোমাদের অনাচার নামটাও দিতে হবে এবং লেখিকার নাম। বিচারের নামে স্বেচ্ছাচার বলতে কি বোঝানো হয়েছে? আমার এক্সপ্লেনেশন ভিডিওতে এটা সম্পূর্ণ ব্যাখ্যা করেছি, তবু একটু বলে দিই। যে কোনো দেশের বিচারক মানে আইনি ব্যবস্থায় বিচারক যখন কারোর বিচার করে তখন নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, মানে কতটা অপরাধ করেছে, তার শাস্তি কি, সমস্ত নির্ধারণ করে দেওয়া থাকে। কিন্তু এখানে অমর যখন তার স্ত্রী শৈলুর বিচার করতে বসেছিল, তখন কিন্তু সে বিচারকের ভূমিকা পালন করেছিল সত্য, কিন্তু সেই নির্দিষ্ট নীতি নিয়মগুলোকে মানেনি, কারণ সেই নির্দিষ্ট নীতি নিয়ম সংসারে খাটে না, তাই তার কাছে ছিল না। ঠিক সেই কারণেই স্বেচ্ছাচার ঘটে গিয়েছিল বিচারের প্রসঙ্গে। কার উপর বিচারের নামে কেন স্বেচ্ছাচার ঘটেছিল, সম্পূর্ণ প্রসঙ্গটা শৈলর যে ঘটনা মিথ্যাচারের কথা সম্পূর্ণ বলতে হবে। এর পরিণতি কি হয়েছিল পরের প্রসঙ্গটা বলতে হবে, মানে সে বাপের বাড়ি চলে গিয়েছিল, ওখানে গিয়েও সে মিথ্যে কথা বলেছিল, তার যে একটা মনোবিকারগ্রস্ত যে একটা সমস্যা ছিল, সেই সমস্যার কথা সবটাই বলতে হবে। বলতে গেলে ফুল অনাচার গল্পের একটা সংক্ষিপ্ত পাঠ তোমাদের এখানে লিখে আসতে হবে। এটাই কিন্তু 10-এ 10 পাওয়া যায় যদি গুছিয়ে লিখতে পারো, তা না হলেও মোটামুটি 9 পর্যন্ত অনায়াসেই তোলা যায়। এরপর কবিতা সংকলন। প্রথম প্রশ্ন, পোপের ভয়ে দেশান্তরিত হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। কার লেখা কোন মূল কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া হয়েছে? এটা তো অনায়াসেই পারবে, রাস্তাকারও একার নয়। আর মূল কাব্যগ্রন্থের নাম অথচ ভারতবর্ষ তাদের। কবি মানে লেখকের নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলছি, বীরেন্দ্র ভট্টাচার্য, সেটাও তোমরা জানো, অসুবিধের কিছু নেই। এরপর বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্ভবত, তাই না? যাই হোক, এটাও তোমরা লিখতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। এরপর পোপকে, সেটাও তোমরা নিশ্চয়ই পড়েছো, যারা রাস্তাকারোর একার নয় প্রসঙ্গটা পড়েছো তারা নিশ্চয়ই এটা পড়েছো। এরপর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির সংক্ষিপ্ত বিবরণ দাও, পরিচয় দাও। লিওনার্দো দা ভিঞ্চির সংক্ষিপ্ত মানে পরিচয়, সেটাও তোমরা পড়ে থাকবে, এটা একটা ইজি এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পোপ ও লিওনার্দো দা ভিঞ্চির উল্লেখের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই জায়গায় একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু যারা রাস্তার কারো একার নয় নোটসটা খুব ভালোভাবে পড়েছো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যারা আমার নোটস কিনেছো এইটা, সেখানেও কিন্তু আমি অন্য প্রশ্নের মধ্যে, মানে আমি পোপের ভয়ে দেশান্তরিত হয়েছিল লিওনার্দো দা ভিঞ্চি যে লাইনটা তুলে যে প্রশ্ন করেছি সেখানে নেই, কিন্তু তার পরবর্তী প্রশ্নের মধ্যে কিন্তু এর উত্তরটা আছে। কেন হয়েছিল পোপ, এর উত্তরটা কিন্তু লেখকও দিয়ে দিয়েছেন, মানে কবিও দিয়ে দিয়েছেন। কোথায় দিয়ে দিয়েছেন? কবি এর উত্তর দিলেন যে এই যে এদের দুজনকে শাস্তি দেওয়া হলো, তারও কিন্তু কোনো ফল হয়নি। সূর্য কিন্তু একইভাবে ওখানে ঘুরছে, বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে কিন্তু ঘোরানো যায়নি অপোজিট দিকে। এই লাইনটা যদি তুলে আনসারটা লিখতে পারো অবশ্যই ফুল মার্কসটা পাবে, তা না হলে অন্তত পয়েন্টগুলো দিয়ে দেবে যে বিজ্ঞান কখনো থেমে থাকে না, বিজ্ঞানের যে পুঙ্খানুপুঙ্খ সত্য সেটা চাপা দিয়েও রাখা যায় না, সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই। সত্য কোনোদিন চাপা থাকে না। কাজে আমরা যদি সৎ উদ্দেশ্যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে তার প্রমাণ দিয়ে কোনো সত্যকে তুলে ধরি, সেটা একদিন না একদিন
সকলের সামনে আসবেই, এটাই মূল আনসার। একটু ঘুরিয়ে এদিক ওদিক করে লিখতে হবে। এখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা প্রবল। কোয়েশ্চেন নাম্বার 8-এ যাব। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। বক্তাকে তোমরা জানো, এখানে দুরকমভাবে লিখতে হবে, একবার হুমায়ুন, একবার কবি শঙ্খ ঘোষের নিজের কথা বা সমগ্র পিতৃ সম্প্রদায়, মানে পিতা, যারা সমাজের যারা পিতা সবার কথা। কার সম্পর্কে বক্তা কি বলতে চেয়েছেন এটাও দ্ব্যর্থক ভাষা, মানে দুরকমভাবে আনসার হবে। এখানে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে এটাও দুরকম আনসার হচ্ছে। বক্তার মূল বক্তব্য আলোচনা করে, এটা কিন্তু সম্পূর্ণ কবিতার একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা শর্টে, কারণ 5 নম্বরের জন্য এটা আলোচনা, সেটা বুঝতেই পারছো। এরপর কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে, সেখানে তার যে পাপ বোধের একটা অনুশোচনা সেটা প্রকাশ পেয়েছে। এরপর জানি তার পণ্যবাহী সেনা, জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে, এটা একদম ক্লিয়ার যে কবি শুয়েছিলেন তার রোগশয্যায় এবং আকাশের দিকে পথ চেয়ে তার ইতিহাস সম্পর্কে, ইতিহাসে যে সাম্রাজ্যবাদী তাদের সম্পর্কে বলা হয়েছে, প্রসঙ্গে বলা হয়েছে। পণ্যবাহী সেনা ও জ্যোতিষ্ক লোক বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? পণ্যবাহী সেনা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা, আর জ্যোতিষ্ক লোক বলতে মহাকাশ, এটা পরিষ্কার। উদ্ধৃত অংশে কিসের চিহ্ন থাকবে না বলে কবি মনে করেছেন? এটা তোমাদের ফার্স্ট প্যারা স্ট্যাঞ্জা এবং সেকেন্ড স্ট্যাঞ্জা, মানে যেটা তোমাদের ইংরেজদের কথা। সেকেন্ড স্ট্যাঞ্জা মানে ফার্স্ট স্ট্যাঞ্জাটাই বলা যায়, সেকেন্ড স্ট্যাঞ্জাটাকে ঠিক বলাও যায় না। যাই হোক, মানে যেখানে শখুন পাঠানদের কথা আসছে এবং যেখানে ইংরেজদের কথা আসছে, মূলত সাম্রাজ্যবাদী সমস্ত দলের কথা। এরপর যখন মাটির পৃথিবী পানে চাহি, তার আগে পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটা তোমাদের লিখতে হবে। এরপর চলে যাব কোনি প্রসঙ্গে। কোনিতে প্রথম প্রশ্নটা অত্যন্ত ইজি। এই যে আরেকবার বলি, জানি তার পণ্যবাহী সেনা এবং কোথায় গেল স্বচ্ছ যৌবন, এই দুটো প্রশ্নের উত্তরও কিন্তু আমার নোটস যারা পড়েছো সেখানে ছিল। চলে যাব কোনিতে, সিস্টেমটা খুব ভালো বক্তাকে, এই প্রশ্নের উত্তরও আমার নোটসে ছিল। সিস্টেমটা খুব ভালো বক্তাকে, বক্তা ক্ষিতীশ। কোন প্রসঙ্গে কাকে বলেছেন? ভেলোকে বলেছেন। কোন প্রসঙ্গ জানো? সেই যে রবীন্দ্র সরোবরের সাঁতারের পর কনিকে সাঁতার শিখতে যাওয়া এবং তাকে তার কাছে নিয়ে আসা, সে ভেলো যে প্রশ্ন করেছিল সম্পূর্ণটা বললে সহজে, মানে 2 নম্বরের মতো করে। কোন সিস্টেমের কথা এখানে বলা হয়েছে? সেই প্রাচীন যুগের, মানে আরণ্যক সভ্যতার যুগে গুরুগৃহী থেকে শিক্ষার প্রসঙ্গে বলা হয়েছে। বক্তা এই সিস্টেমে কাকে কি শেখাতে চেয়েছিলেন? এই প্রশ্নের আনসারটা কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে। তিনি এই সিস্টেমে কাকে কি শেখাতে চেয়েছিলেন? কনিকে শেখাতে চেয়েছিলেন সাঁতার, কিন্তু শুধু এটুকুই আনসার নয়। এটা দেখবে তোমাদের কনিকে সাঁতার শেখানোর সময় কিছু বিবৃতি আছে যেটা ক্ষিতীশ নিজের মনে বলছে, যন্ত্রণা কি, সময় কি, সেগুলোকে কিভাবে জয় করতে হবে এগুলো। এবং 3 নম্বর চ্যাপ্টারে যেখানে ওই বৈঠকটা হয়েছে জুপিটার ক্লাবের, সেখানেও কতগুলো নীতির কথা বলা হয়েছে, মানে যিনি প্রশিক্ষক তাকে মনস্তাত্ত্বিক হতে হবে, তাকে মন বুঝে চলতে হবে। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। মানে কনিকে তিনি তার কাছে রেখে এই সমস্ত বিষয়ে শিক্ষিত করে তার আসল লক্ষ্যে পৌঁছে দিতে চেয়েছিলেন। এইভাবে তোমাকে আনসারটা শেষ করতে হবে। এটা যদি এইভাবে গুছিয়ে লিখতে পারো ফুল মার্কস পাবে, না হলে বিষয়গুলো লিখলেও তোমরা অন্তত 3 মার্কস তো কনফার্ম পাবে, 3 or 3.5। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 11-এ। ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পারে মানুষ, সব পারে, ফাইট কোনে ফাইট। আচ্ছা, 1 মিনিট বলে নিই, তোমাদের কোয়েশ্চেন নাম্বার 10টা কিন্তু কোনি পার্ট 5 থেকে নেওয়া হয়েছে, আর কোয়েশ্চেন নাম্বার 11-এ যেটা আছে ওটা তোমাদের সম্ভবত পার্ট 11 থেকে নেওয়া হয়েছে। না সরি, ওই জলের নিচে লুকিয়েছিলাম, এটা একদম লাস্ট পার্ট, মানে পার্ট 14 থেকে নেওয়া হয়েছে। জলের নিচে কে লুকিয়েছিল? জলের নিচে লুকিয়েছিল ক্ষিতীশ সিংহ। বক্তা কেন, মানে প্রকৃতই লুকিয়েছিল না, মানে তার বক্তব্য অনুযায়ী লুকিয়েছিল। বক্তা কেন কথা বলেছেন সেটা তোমাদের বলতে হবে, যে কনির প্রত্যেকটা শিক্ষার সাথে সাথে পাশে পাশে তিনি ছিলেন, কনির মনের ভেতরে সর্বদা তিনি ছিলেন এবং তার শিক্ষার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত, তাই কথাই বলেছেন। এবং তিনি কনিকে যেভাবে তৈরি করেছিলেন তাতে সব সময় কনির তো মনে থাকাই কথা যে কিভাবে ক্ষিতীশ সিংহ তাকে শিখতে বলেছেন, সেটা মনে পড়তে গেলেই ক্ষিতীশ সিংহ জলের মধ্যে ছিলেন। সফলতা পেতে কনিকে কতটা ফাইট করতে হয়েছে তা সংক্ষেপে লেখো। সংক্ষেপে লিখতে গেলেও এটা অনেকটা বড় হয়ে যাবে। চরিত্র যারা কনির পড়েছ তারা অনায়াসে এটা লিখতে পারবে, কারণ দারিদ্র্যের সাথে তার লড়াই এবং এই যে অমিয়া বেলা, তার
দোকানে এসে তাকে বলেছে তুই এখানে ঝিয়ের কাজ করিস, এই যে একটা ধাক্কা খাওয়া, কিংবা হিয়া যখন তাকে হারিয়েছিল এবং সেই চিড়িয়াখানার দৃশ্য, এই দৃশ্যগুলো তোমাকে ওখানে উল্লেখ করতে হবে। উল্লেখ যদি সঠিকভাবে করতে পারো তাহলে এটা ফুল মার্কস পেতে পারো। এরপর যাব কোয়েশ্চেন নাম্বার 12। জুপিটারের যে সভায় ক্ষিতিশ সিংহ চিফ ট্রেনারের পদ ছেড়েছিলেন সেই সভার বিবরণ দাও। এটা ফুল পার্ট, মানে তোমাদের যে পার্ট 3 থেকে নেওয়া হয়েছে, ফুল পার্টটাই বলতে গেলে লিখতে হচ্ছে, একটু সংক্ষেপে লিখতে হবে। সেখানে চিফ ট্রেনারের পদ ছেড়েছিলেন সভার বিবরণ দিতে গিয়ে সভায় কারা কারা উপস্থিত ছিলেন, মানে তাদের পদ সহ সভায় কারা উপস্থিত ছিলেন, কে কোন কথা ক্ষিতীশকে বলেছিলেন এবং সেই বক্তব্যগুলোর উত্তর ক্ষিতীশ কীভাবে যথাযথ দিয়েছিল, এবং যে ছাত্রছাত্রী মানে যে সুইমাররা ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ করেছিল তাদের যে অভিযোগগুলো, কি কি অভিযোগ, সলিড অভিযোগগুলো, প্রত্যেকটা পয়েন্ট যদি সঠিকভাবে লিখতে পারো এটাও 10 মার্কস আমরা পাবে। অনেকে ভাবতে পারো যে এত বড় লেখা 10 মার্কস মানে পাওয়া যাবে না, ফুল মার্কস পাওয়া যাবে না, কিন্তু তাই নয়। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা নাম, প্রত্যেকটা বিষয় যদি সঠিকভাবে লিখতে পারো এখানেও ফুল মার্কস পাওয়া যায়। এরপর চলে যাব মুকুট নাটকে। মুকুট নাটকে উনি সকলের চেয়ে বড় জীব শিকার করে বেড়ান। রাজসভায় 2 পাওয়ালা এমন একটা জীব নেই যিনি ওর কোনো না কোনো ফাঁদে আটকা পড়েছেন। এটা মুকুট নাটকের ইশাখার বক্তব্য। এটা তোমাদের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে এটা পাওয়া গেছে, এই লাইনটা পাওয়া গেছে। কাকে কার সম্পর্কে, এটা কাকে তার সম্পর্কে বলেছেন, আছে এটা কাকে কার সম্পর্কে বলেছেন হবে, এটা হচ্ছে ইন্দ্রমাণিক্যকে তিনি বলেছেন রাজধর সম্পর্কে, মানে যুবরাজ ইন্দ্রমাণিক্যকে বলেছেন যুবরাজ রাজধর সম্পর্কে। বক্তা কি বলতে চেয়েছেন? বক্তা বলতে চেয়েছেন কি রাজসভায় 2 পাওয়ালে এমন একটি জীব নেই যিনি ওর, মানে মানুষ নেই যিনি ওর কোনো না কোনো ফাঁদে আটকা পড়েছেন, মানে রাজধরের চারিত্রিক একটা নিচ দিককে তিনি তুলনা করেছেন, একটা খল দিককে তিনি বলতে চেয়েছেন এখানে। মানে রাজধরের চরিত্রের একটা ইঙ্গিত আমরা এখানে পেয়েছি যে সে সহজ মনের মানুষ না, সে প্রত্যেকের সঙ্গেই কোথাও না কোথাও একটা প্রবঞ্চনা করেছে। বক্তা কি বলতে চেয়েছেন এখানে পেলে, বক্তা এমন কথা বলেছেন কেন, রাজধর সম্পর্কে এমন কথা বলার যথেষ্ট কারণ আমরা পরবর্তীকালে পেয়েছি। সেই পরবর্তীকালের কথাও তোমাকে কিন্তু এখানে কিছু কিছু উল্লেখ করতে হবে, যে চরিত্রের কথা ইশাখা আগে থেকেই জানতেন এবং তার আগে প্রথম কথাগুলো কেন এই প্রসঙ্গটা এসছে সেটাও বলতে হবে। এরপর কোয়েশ্চেন নাম্বার 4, মুকুট নাটকে চন্দ্রমাণিক্যের চরিত্র আলোচনা করে। তো একদম ডাইরেক্ট প্রশ্ন, চন্দ্রমাণিক্যের চরিত্র আলোচনা করো। সেখানেও কিন্তু তোমাদের সঠিক পয়েন্টগুলো দিতে হবে, মানে কোন কোন দিক থেকে তার চরিত্রের নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকই বলতে হবে। নেগেটিভ দিক বলতে কিন্তু একটাই নেগেটিভ দিক, তিনি সকলকে সমানভাবে বিশ্বাস করতেন, সবাইকে সমানভাবে ভালোবাসতেন। এই রাজধরকে তিনি যদি অত ভালোবাসা না দিয়ে কখনো শাসন করতেন তাহলে হয়তো বড় দাদা হিসাবে তার মানে উচিত কার্য হতো। আবার আর একটা নেগেটিভ দিক আমরা কি দেখেছি, তিনি সমরে মানে যুদ্ধবিদ্যায় পারদর্শী ততটা ছিলেন না। তিনি এই যে একজন যুবরাজ হয়ে, সব থেকে বড় কথা যে রাজার সব থেকে জ্যেষ্ঠ পুত্র যাকে যুবরাজ ঘোষণা করা হয়ে গেছে, তিনি এতটা উদাসীন থাকবেন যুদ্ধ বিষয়ে, এটা তার চরিত্রের সাথে মিল নেই। এই বিষয়ে তাকে সচেতন হওয়া উচিত ছিল, এতটা উদাসীনতা তার পক্ষে মানায় না। এরপরে সৈন্যদের লড়াইয়ে মন ছিল না কেন, চন্দ্রমাণিক্যের চরিত্রই বলছি, চন্দ্রমাণিক্যের চরিত্রের শেষ দিকটা, মানে তিনি কি কি বলে গেছিলেন, তার যে ভালো দিকগুলো, তার স্নেহ, ভালোবাসা, সকলের প্রতি একটা উদার মনোভাব, সব কিছু কিন্তু একেবারে টেক্সট তুলে তুলে তোমাকে আলোচনা করতে হবে, তাহলে ফুল মার্কসটা পেতে পারো। কোয়েশ্চেন নাম্বার 15, খুব ব্যাঘাত হয়েছিল, আমার সৈন্যরা খবর পেয়ে সকলেই চঞ্চল হয়ে উঠল, তাদেরকে আর লড়াইয়ে মন ছিল। এটাও কিন্তু ইশাখার বক্তব্য। কাকে বলেছেন? এটা বলেছেন ইন্দ্রমাণিক্যকে। কিসের ব্যাঘাত হয়েছিল, মানে যখন চন্দ্রমাণিক্য ওই সৈন্যদের মধ্যে চলে গেছিলেন একা, একেবারে অবিবেচকের মতো, তখন ইন্দ্রমাণিক্যকে তার সমস্ত যুদ্ধ ত্যাগ করে তার দাদাকে বাঁচাতে চলে যেতে হয়েছিল এবং ইশাখাকেও সকলে ডাকাডাকি করছিল, কিন্তু ইশাখা প্রবল মানে নীতি নিয়ম নিষ্ঠ একজন মানুষ, তিনি জানেন যুদ্ধ করতে আসতে হয়েছে আমাকে, আমার যুদ্ধ জয় করে ফেরার কথা, সেখানে যুবরাজকে বাঁচানোর দায়িত্ব আমার নয়, কাজেই আমি সেদিকে না গিয়ে এই কাজটাই করব। এ কথা ভেবে যখন তিনি যুদ্ধ করছেন তখন তার সৈন্যরা কিন্তু বিচলিত হয়ে পড়েছে, কারণ তারা সবাই যুবরাজ চন্দ্রমাণিক্যকে প্রচণ্ড ভালোবাসতেন, তাদের যুদ্ধে আর মন ছিল না এই কারণেই।
ফলে যুদ্ধে ব্যাঘাত ঘটেছিল। সৈন্যদের লড়াইয়ে মন ছিল না কেন? ওই একই ধরনের প্রশ্ন, মানে ওই কিসের ব্যাঘাত হয়েছিল ওটা তোমাদের ওই চন্দ্রমাণিক্য ঢুকে গেছিলো এটা বলতে হবে। এবার সৈন্যদের লড়াইয়ে মন ছিল না কেন, এটা তোমাদের ওই অংশটা বলতে হবে, মানে যুবরাজের কিছুটা বিষয় আসবে। তাহলে সম্পূর্ণ প্রশ্নের আলোচনা আমি তোমাদের সাথে করে দিলাম। তাহলে বুঝতে পারছো যে খুঁটিয়ে পড়াটা কতটা প্রয়োজন। মানে টেক্সট যদি তোমরা না পড়ে থাকো, লাইন তোমরা চিনতে পারবে না। তবে এবারের প্রশ্নপত্রে কিন্তু লাইনগুলো অত্যন্ত কমন লাইন তুলে ধরা হয়েছে, মানে খুব সহজ লাইন যেগুলো তোমরা অনায়াসে চিনতে পারবে। আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদেরও পরীক্ষা খুব ভালো হবে এই বিশ্বাস নিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।